আসলেই মুর্তজা ভাই, আমার কাছে মনে হইতেছে যে বাংলাদেশ একটা ভীতিকর রাষ্ট্র হয়ে উঠতেছে। এই ভীতি, এই যে আমার শিক্ষক আলী রিয়াজ আমাকে বলছিলেন যে আপনার উদাহরণ তো ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে। আমি আলী রিয়াজ স্যার, আপনি দেখতে পান না ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে কিনা উদাহরণ? আমি ফেসিবাদের পক্ষে উদাহরণ দিয়ে বলি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটা ভীতিকর জায়গায় চলে যাচ্ছে যারা কথা বলতে চায় তাদের জন্য। আমার কাছে মনে হয় যে আলী রিয়াজ স্যার তো আমার এখন আর ফোনও ধরে না, কথাও শুনে না। আমি কেমনে এটা উনারে শুনাইতাম যে স্যার আপনি কি কোনো ফেসিবাদের প্রতিধ্বনি দেখেন? এখন গোলাম মুর্তজা, এখানে অপতথ্য এবং উস্কানির কথা বলে সন্ত্রাস বিরোধী আইনে একজন লোককে গ্রেপ্তার করা হবে, যে বোধ বা উপলব্ধি আপনার আছে সেটা সরকার প্রধানে কেন নাই, সেইটা আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ক্লুটা কি। এবং আমরা এই সময়কার একজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বলতে শুনছি রইল বাকি দুই, তিনি আনিস আলমগীরে মিন করে বাকি আরো দুজনের ছবি দিয়েছেন, একজন আব্দুল নূর তুষার, একজন মাসুদ কামাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনি অনেক ঘনিষ্ঠ, মানে সরকারে আসার পর আপনার ঘনিষ্ঠতা একটু কমছে আসলে, এর আগে আপনি আরো অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন সরকারে আসার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তো আপনিও কিন্তু আপনার ফেসবুক স্ট্যাটাসে বলছেন জোকারদের জোকারি করতে দিতে হয়, জোকাররা কর্মকাণ্ড দিয়ে মানুষ আসায়, আরো দুই একজন যে জোকার আছে তাদের জোকারি বন্ধ করার উদ্যোগ নেবেন না, সেটা আপনি সরকারের উদ্দেশ্যে বলছেন। আনিস আলমগীরকে গ্রেফতার করা হচ্ছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে। যদি আনিস আলমগীরকে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা হয়, তাহলে যারা বাংলাদেশের জাতীয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস অস্বীকার করছে, তাদেরকে তো আরো বড় রকম করে ট্রেসনের অ্যাক্টে তাদেরকে অ্যারেস্ট করা উচিত। আনিস আলমগীরকে গ্রেফতার কেন করা হলো? আনিস আলমগীর অনেকগুলো অপতথ্য বা মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন এবং তিনি এক ধরনের উস্কানিমূলক আচরণ করছিলেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সমস্ত কর্মকাণ্ড, আমি যা যা বললাম আরো যদি সঙ্গে কিছু যোগ করি, তারপরেও এই সমস্ত কর্মকাণ্ডকে মোকাবেলা করা উচিত সত্য তথ্য দিয়ে, অর্থাৎ অপতথ্যের বিপরীতে সত্য তথ্য দিয়ে সেটার মোকাবেলা করা উচিত, মিথ্যার বিপরীতে সত্যটা দিয়ে মোকাবেলা করা উচিত, অনৈতিকতার বিপরীতে নৈতিক সত্য দিয়ে মোকাবেলা করা উচিত। এখন বর্তমান সরকারের যে চরিত্র, সেই চরিত্রের সঙ্গে পূর্বে যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হতো এবং সেটার সঙ্গে যদি বর্তমান সরকারের এই আচরণগত মিল মানুষ খুঁজে পায়, তাহলে এটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। সরকারের অংশ হিসাবে আমি নিজে এটার জন্য খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি না। আমি মনে করি যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করে আনিস আলমগীর যে অপতথ্য দিচ্ছিলেন, সেই অপতথ্যগুলোর বিপরীতে সত্য তথ্য দিয়ে ফাইট করা দরকার ছিল। কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করার কারণে যেটা হয়ে গেল বা যেটা সামনে হয়ে যাবে বা ইতিমধ্যেই কিছুটা হয়ে গেছে, যে এরা যে বলার চেষ্টা করছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, কথা বলা যায় না, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছিলেন, সেই জায়গাটা কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেল। গোলাম মুর্তজা ভাই, আপনাকে আমি অনেক মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করতেছিলাম যে ধরেন সরকারে গেলে কিভাবে সরকারকে ডিফেন্ড করতে হয় সেটা শিখারও আছে আপনার কাছে আসলে। তো এখন ঘটনা হইতেছে যে আপনি যা বললেন, যা বুঝলাম যে অপতথ্য এবং উস্কানির কারণে তাকে গ্রেপ্তার না করে অপতথ্যের বিরুদ্ধে তথ্য দেওয়া দরকার ছিল, কিন্তু আপনার এই যে বোধ ডক্টর ইউনূসের কেন নাই, এইটা আমরা একটু আপনার কাছ থেকে আবার শুনবো যে ডক্টর ইউনূসের বোধ কেন নাই যে অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করা যায়, এবং মিথ্যা সংবাদের আয়ু হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে কম। আগামীকাল আপনি যে কোনো মিথ্যা বলবেন সেটা এটা ধরা পড়ে, এবং তার জন্য সন্ত্রাস বিরোধী আইনে একজনকে গ্রেফতার করতে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বোধ কেন নাই, কেন এই বড় গলাটা আছে যে আপনারা যা খুশি তাই বলবেন, যা খুশি তাই সমালোচনা করবেন? সমালোচনা করলে তিনি মিথ্যা তথ্য দিলে আপনি সত্য তথ্য দিবেন, অ্যাবসলিউটলি আপনি এটা ঠিক কথা বলছেন। কিন্তু আমি জানতে চাইবো যে আপনার উপলব্ধি আর সরকারের উপলব্ধি কেন আলাদা? বা ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমরা আপনার থেকেও লিবারেল জানতাম, আমি আপনার প্রায় বন্ধু, আমি আপনাকে আজকে 32 বছর ধরে চিনি, আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার চেয়ে লিবারেল মনে করতাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে কেন এরকম হইলো সেটা আমি আপনার কাছে শুনবো। আমি একটু জুলকারনাইন সাহের খান থেকে একটু শুনি। জুলকারনাইন সাহের খান, সিম্পল প্রশ্ন, আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? তো আমি তার অ্যাক্টিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি। উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন। এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি,
একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে, নিজস্ব মতাদর্শ থাকবে, এবং এটাতে কোনো অন্যায়ের তো কোনো কিছু নাই। তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো রকমের কোনো কিছু পরিকল্পনা করছিলেন না। উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন যা সরকারের অবশ্যই অনুভূত হবে না, কারণ উনি সরকারকে বেশ ভালোভাবেই সমালোচনা করছিলেন। এবং ওনার যদি ওটা মনে হয়ে থাকে, এখন আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, আমি তো সেটা বলবোই। উনিও একইভাবে সেটা বলেছেন, ওনার যেটা উনি বিষয়টা যেভাবে বুঝেছেন উনি সেটা সেভাবে বলেছেন। এবং সর্বশেষ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তাকে হত্যার উদ্দেশ্যে যখন গুলি বর্ষণ করা হয়, সেদিন উনি কিছু কথাবার্তা লিখেছেন, এবং এখানে উনি ওনার মতো করে লিখেছেন। আমি বলবো না যে উনি এমন কিছু লিখেছেন যার জন্য তাকে গ্রেফতার করতে হবে, অথবা উনি কোন রকম উস্কানিমূলক কোনো কিছু বলেছেন। আমি পাশাপাশি আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলেন যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মানি না, এটা হওয়া উচিত না, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করে, ভারতীয়রা হত্যা করেছে, এই ধরনের বহুত রেটরিক, এই ধরনের বহুত বাজে কথাবার্তা ইদানিং অনেকেই বলেন। আমি অবাক হয়ে দেখলাম যে আনিস আলমগীরকে গ্রেফতার করা হচ্ছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে। যদি আনিস আলমগীরকে অ্যান্টি টেরোরিজমের অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা হয় কারণ উনি ওনার মত প্রকাশ করেছেন, তাহলে যারা বাংলাদেশের জাতীয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস অস্বীকার করছে, তাদেরকে তো আরো বড় রকম করে ট্রেসনের অ্যাক্টে তাদেরকে অ্যারেস্ট করা উচিত বলে আমার মনে হয়। ওরকম কি আমরা কিছু দেখতে পাচ্ছি? একজন অনেকেই দিনের পর দিন সরকারের পাশে গিয়ে তারা গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে, তারা বলে যে আমরা বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর মানি না, আমরা বম মেরে ক্যান্টনমেন্ট উড়ায় দিব। সরকার তাদের এগেইনস্টে কি পদক্ষেপ নিয়েছে? কোন পদক্ষেপকে আপনি নিজে দেখেছেন? আমি তো নিজে দেখেছি, বাংলাদেশের চিফ প্রসিকিউটর, আইসিটির প্রসিকিউটর তাজুল সাহেবের পাশে দাঁড়িয়ে ফুয়াদ নামে যে লোকটি আছে, সে বলেছে আমরা ক্যান্টনমেন্ট উড়ায় দিব। তো আপনি দেশের কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন, এই ধৃষ্টতা আপনি বলতে পারেন রাস্তায় এসে? সরকার তো আমরা দেখলাম না কোনো অ্যাকশন নিয়েছে তার বিরুদ্ধে। আপনি কি দেখেছেন কোন অ্যাকশন নিতে? আনিস আলমগীর কি এরকম কোনো কিছু বলেছিলেন কিনা, যে উনি কি বলেছেন যে আমি ইউনূসের এটা উড়ায় দিব অথবা সরকারের এটা উড়ায় দিব? এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু দেখিনি। উনি টক শোতে গেছেন, কথাবার্তা বলছেন, হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন। সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা বলবো অথবা এই ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার, যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে, আপনি এটাই সহ্য করতে পারছেন না, আবার আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আপনি নিরাপত্তা সংস্থা, আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে, আপনি তাদেরকে কিছুই করছেন না। তো এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয়। মানুষকে মানুষের মতো জীবন যাপন করতে দেওয়া উচিত। প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে, নিজস্ব ভিউ পয়েন্ট আছে। জি, গোলাম মুর্তজা ভাই, আপনার কাছে একটু শুনতে চাই। আপনি জোকার বলছেন, জোকার বলে বলছেন আরো দুই একজন জোকার আছে, সেই জোকারকে যেন এটার উদ্যোগ বন্ধ না করা হয়। আপনি একজন, আমি দেখেন আমি আমার কথা শুরুতে বলেছি, আমার কথা হয়তো রিপিট হয়ে যাবে, দর্শক যারা দেখছেন তারা হয়তো মনে করবেন যে আমি একই কথা বলছি। আমি তো মানুষের কথা বলতে দেওয়ার পক্ষের মানুষ। আমার কথা হলো ডিবি অফিসে ধইরা নিয়ে যাওয়া, তারপরে মামলা দেওয়া, তারপরে গিয়া মানে সন্ত্রাস বিরোধী আইনে সেই মামলা কগনিজেন্সি নিয়ে গ্রেপ্তার দেখায় রিমান্ডে পাঠায় দেওয়া। মুর্তজা ভাই, আপনার কি কিছু মনে পড়ে যে মানে এই রকম ঘটনা আমরা এর আগে আর কখন শুনছি আর কতবার করে বলছি? না, আমরা পুরো সময়টাই, আমরা গত 16 বছরের পুরো সময়টি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছি। আপনিও জানেন সেটা, আমরাও জানি। এবং আমরা সারাক্ষণই কথা বলেছি। আপনি দেশের বাইরে অবস্থান করে কথা বলেছেন, শায়ের দেশের বাইরে অবস্থান করে কথা বলেছে, আমরা দেশের ভেতরে থেকে কথা বলেছি, যতটুকু বলতে পেরেছি ততটুকু কথা বলেছি। এবং আমাদের এইখানে আমরা যে তিনজন আছি, তিনজনের কথার মূল সুরটা কিন্তু একই ছিল, যে ভীতিকর অবস্থা তৈরি করা যাবে না, ভয়ের সংস্কৃতি তৈরি করা যাবে না, মানুষকে তুলে নিয়ে যাওয়া যাবে না, এটা ছিল। তো এটার আমরা যখন এই সরকারের এই সময়ে, ধরেন আমি যে সরকারের অংশ, সেই সরকারের সময় একজন সাংবাদিকের বিরুদ্ধে আমি এই গ্রেপ্তারটিকে আমার জন্য অত্যন্ত স্বাচ্ছন্দ্য হতো, আমার জন্য বিব্রতকর হতো না। আমি যদি দেখতাম যে একজন কিছু কাজ করেছেন, সেই কাজটা হয়তো আমি জানি না, আপনি জানেন না, তার বিরুদ্ধে যদি সেটা দৃশ্যমানভাবে অভিযোগগুলো আগে আনা হতো
এবং সেই অভিযোগগুলোর পক্ষে যদি তথ্য প্রমাণ দিয়ে বলা হতো যে সে এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এই কারণে তার নামে এই আইনে মামলা হবে, এই কারণে তাকে গ্রেফতার করা হবে, তাহলে সেটা যথেষ্ট লজিক্যাল হতো। এখন আমি যদি আগে তাকে ডেকে নিয়ে যাই বা আগে তাকে ধরে নিয়ে যাই, তারপরে যদি অভিযোগটা আনি, তখন এইটা বর্তমান সরকারের যে চরিত্র, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সারা পৃথিবীতে তার যে ইমেজ, আপনি শুরুতে আমাকে যেটা বারবার প্রশ্ন করছিলেন, আমি সরাসরি সেই জবাবটা হয়তো সরাসরি দিচ্ছি না, কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমার ধারণা যে একটা সরকার মানে তো একজন ব্যক্তি নয়, প্রধান তিনি অবশ্যই মূল ব্যক্তি, কিন্তু ভেতরে এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয়, এই সরকার যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তাদেরকে একত্রিত করা হয়েছে, এটার ভেতরে সম্ভবত অনেকগুলা উইং রয়ে গেছে, এবং সেই সমস্ত উইং হয়তো নানা রকমের কর্মকাণ্ড করছে। একটা জায়গা থেকে কোঅর্ডিনেশনের জায়গাটাতে আমার ধারণা যে কোনো সমস্যা হয়তো হচ্ছে, যে কারণে আমরা এই ধরনের একটা সাংঘর্ষিক অবস্থাটা দেখছি। গোলাম মুর্তজা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু জুলকারনাইন সাহের খানের কাছে পরবর্তী প্রসঙ্গে যেতে চাই, যেটা হচ্ছে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়ার কথা আমরা যেটা তার কাছ থেকে জেনেছি, সেইটা নিয়ে আমরা তার সাথে কথা বলবো। তার আগে আমাদের একজন দর্শক সজীব আহমেদ PW1YR অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন, মানে আমি তার মেসেজটা না পড়ে আর পারলাম না। তিনি লিখেছেন, আমি তাকে কোট করছি, পিনাকিকে আনার সাহস আছে খালেদের? আপনি পারলে উনাকে এনে এসব প্রশ্ন করেন। ডক্টর ভট্টাচার্যকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, ডক্টর ভট্টাচার্য আমাদের অনুষ্ঠানে আসতে চাননি আসলে। আমরা একাধিকবার অ্যাপ্রোচ করেছি ওনাকে। জনাব জুলকারনাইন সাহের খান, আমি আপনার কাছে যে প্রশ্ন করতে চাই যে শরীফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর, যদিও মানে কি বলে জানি ভিন্ন দিকের গোলার্ধে থাকা আমরা মানে আমি ঠিক এটি সময় মতো জানি নাই, কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন, কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে স্ট্যাটাস দিয়ে গেছেন। আমার প্রশ্ন, যে তথ্য আপনার কাছে থাকলো, সেই তথ্য কি বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না, নাকি তারা আপনার কাছে তথ্য দিয়েই তারা খালাস হয়েছেন? আমি মুর্তজা ভাই তো খুব সুন্দর বাংলা লেখে, মুর্তজা ভাইয়ের ফেসবুকের স্ট্যাটাস আমার খুব পছন্দ হয়েছে। উনি স্ট্যাটাস দিছে যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার, কেন ধরতে পারলো না জবাবদিহিতা নিশ্চিত করুন। আপনার মানে আমি শিওর এটা আপনাকে এবং কিছুটা বোধ হয় আমাদের জাওয়াদ নির্ঝরকেও বলেছেন, আমি জানি না, যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার, মানে তারা আপনাকে গল্প সরবরাহ করছে, তারা ধরছে না। আপনি যদি একটু বলতেন, আমি মনে হয় এখানে এই শায়ের বলার আগে আমি একটু বলি। আমি এখানে গল্প সরবরাহ করছে একজন ব্যক্তির কথা বলছি না, শায়ের তার অসংখ্য সোর্স আছে, সেই সোর্স থেকে তথ্য দিচ্ছে। শুধু এই তথ্যই নয়, আর অনেক তথ্য দেন, যে সমস্ত তথ্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যম দেয় না বা দিতে পারে না। আমি এখানে বলেছি যাদের ধরার দায়িত্ব ছিল তারা বিভিন্নভাবে গণমাধ্যমকে গল্প সরবরাহ করছে। আমরা একটু সায়েরের ব্যাখ্যা শুনি, আমি লাইনটা আবার পড়ি খান সাহেবের সুবিধার জন্য। পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার। সায়ের, আসলে পালানোর বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে, আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি। আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না। এটা অনেকেই মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয়, বাট বিষয়টা এমন না। আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল, এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে, এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য, আমি তাদেরকে রিচ আউট করি, তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা, অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না, দে ডু শেয়ার উইথ মি সামটাইমস যে হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয়। তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপরে আমাকে অ্যাক্ট করতে হবে, ওইটাও না। নর্মালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ভেরিফাই করতে হয়, আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে এটা যাচাই করতে হয়। তো আমি কোনো তথ্য পেলাম সেটাকে আমি ভেরিফাই করব না করেই আমি জাম্প করব যে এটাই হচ্ছে কনক্লুশন। ব্যাপারটা এরকম আমি করি না, এটা আমার পক্ষে করা সম্ভব না। এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন। সেকেন্ড হচ্ছে
তাহলে যদি আপনি আমার ইয়াটা একটু বলতেন যে মানে আপনি যে তথ্যগুলি পাইতেছেন সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ধরার কথা এইটা দিয়ে আবার আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম, এখন ইউ আন্ডারস্ট্যান্ড, আমরা যখন কাজ করি এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয়, আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয়, বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় থাকে। এই লোকদের মধ্যে কেউ হয়তো হতে পারে পুলিশের অফিসার, কেউ হয়তো হতে পারে আপনার আন্ডারওয়ার্ল্ডের সাথে রিলেটেড এরকম কোনো লোকজন, কেউ হয়তো হতে পারে আপনার অন্য কোনো পলিটিক্যাল পার্টির লোকজন, কেউ হয়তো সরকারের ভেতরের কোনো লোকজন, নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্সের লোকজন অথবা সিকিউরিটি ফোর্সের লোকজনই দিচ্ছে। এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে অ্যাক্ট করা সম্ভব হচ্ছে না, এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে কমপক্ষে হলো 4 থেকে 5 ঘন্টা। এবং এই তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছিল, ধরেন তার বন্ধুরা কেউ আসছিল, তার সাথে পড়াশোনা করেছে এরকম কেউ আসছিল। এই ছেলে আপনার বেসিসের মেম্বার ছিল, সে মোস্তফা জব্বার যিনি ছিল তার কাছ থেকে পুরস্কার নিয়েছে, এবং ওই যে আইটি সোসাইটি আপনার বেসিসের যে একটা সোসাইটি আছে, ওই সোসাইটির ভেতরের লোকজন আমাকে রিচ আউট করেছে যে আমরা এই ছেলেটাকে চিনতে পারতেছি, এই ছেলেটা হচ্ছে এটা। স্যার আপনি কিছু মনে করলে আপনার একটা কথা বলি, আপনি তো একজন মানুষ, বাংলাদেশের ডজন খানেক গোয়েন্দা সংস্থা আছে যাদের এই কাজগুলি রুটিন অনুযায়ী করার কথা। মানে জুমার নামাজের পরে উনি ব্যাটারি চালিত রিক্সা করে উনি যাচ্ছেন, একটা মোটরসাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে, সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। তারপরে কাজগুলি তো রুটিন, সেটা ক্রিমিনোলজিতেও পড়ানো হয়, সেটা যে কোনো কিছুতে পড়ানো হয়েছে। তারা যে গোয়েন্দা সংস্থা, এই নামটা গোয়েন্দা লাগাইতে হইলেও তাদের এগুলি পড়তে হয়েছে না। এখানে খালেদ ভাই, আমি আপনাকে একটা জিনিস একটু বলি যে এই ঘটনাটা যেটা ঘটে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড এবং খুবই সাডেন একটা ইনসিডেন্ট। হ্যাঁ, এটার জন্য কেউই আসলে আপনার একটা ফ্রাইডেতে, এটা হয়েছে একটা ছুটির দিনে, এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা হায়ারার্কি মেনটেন করতে হয়, তাদের প্রসেস আছে, তাদের প্রসেস ফ্লো ফলো করতে হয়। আমার কাছে যখন কোনো কিছু আসে, আমার তো ধরেন আরো 10টা হ্যান্ড আছে, আরো 20টা হ্যান্ড আছে, আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে, আমি অ্যাসেস করে দেন আই রান ইট। তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন, তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না। হ্যাঁ, অফকোর্স এই ছেলেটাকে যখন 7 ঘন্টা, আমরা 5 ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে, তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাচ লেফট দ্য কান্ট্রি। কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোঅর্ডিনেটেড মুভমেন্ট, এবং খুবই কোঅর্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে। এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে, এরা এর ভেতরে প্রবেশ করেছে, এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা দল আছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে, ওসমান হাদিকে যখন সে ফায়ার করে, তার পেছনে তখন 2টা সিএনজি ছিল, এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল, যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয়, ওইখানে তারা আপনার স্মোক মিরর ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায়। তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন। I hope they are working on it on a very serious scale. আমি যেটা শুনতে পাচ্ছি, they are very serious about it. তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে আর যেন না ঘটে, এটা ঘটাতে